আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। তো তোমাদের গত ক্লাসে নিশ্চয় মনে আছে আমি কোরিলেশন থিওরি এবং রিগ্রেশন অ্যানালাইসিস পড়াইছিলাম। তাহলে এখানে বলছিলাম কোরিলেশন মানে হচ্ছে রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবল। কোরিলেশন মিন্স রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবল, যেমন হাইট এবং ওয়েটের মধ্যে রিলেশন, জিপিএ এবং ইনকামের মধ্যে রিলেশন, জিপিএ এবং ইনকামের মধ্যে রিলেশন, পার্সোনাল কস্ট এবং আচ্ছা পার্সোনাল কস্ট এবং তোমাদের ইনকামের মধ্যে যে রিলেশন, এটাকে বলে কোরিলেশন। আচ্ছা, এরপর হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট। তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্টকে আমি বলছিলাম আরএক্সওয়াই দ্বারা ডিনোটেট করা হয়। আরএক্সওয়াই ইকুয়াল টু হচ্ছে এটা। স্যার স্ক্রিনে শেয়ার করেন। ও শেয়ার করি নাই। না স্যার, না স্যার শেয়ার হচ্ছে না। কোরিলেশন কোএফিসিয়েন্টকে আর দেখতেছো এখন? দেখতেছো? দেখা যাচ্ছে। কোরিলেশন কোএফিসিয়েন্টকে তোমরা জানো নিশ্চয় আরএক্সওয়াই দ্বারা ডিনোটেট করা হয়। তাহলে আরএক্সওয়াই ইকুয়াল টু হচ্ছে এই সূত্রটা আমরা গত সপ্তাহে লিখছিলাম এবং এই সূত্র দিয়ে আমরা একটা ম্যাথ করে দিয়েছিলাম। আচ্ছা, এখন এই সূত্র দিয়ে যে ম্যাথটা করাইছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ম্যাথটা হচ্ছে এই ডাটা দিয়ে করাইছি। এখন এখান থেকে আরএক্সওয়াই বের করছিলাম, আরএক্সওয়াই এর রেজাল্ট আসছিল হচ্ছে 0.76। তা আমি তোমাদের ওই 0.76 একটা কমেন্ট লিখছিলাম, বলছিলাম কমেন্টটা আমি পরে পড়াবো। তা আমি আজকে এই টপিকস গুলো আগাবো, কিভাবে কোরিলেশনের ক্ষেত্রে কিভাবে কমেন্টস গুলো করতে হয়, কিভাবে তার প্রপার্টিজ গুলো করতে হয়, কিভাবে রিগ্রেশন গুলো করতে হয়, কিভাবে র্যাঙ্ক কোরিলেশন গুলো করতে হয়, এই জিনিসগুলো তোমাদেরকে আজকে আমি দেখাবো। কেমন? আচ্ছা, আজকে আমি আমার প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট। প্রপার্টিজ অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট তোমরা সবাই হেডিং দিয়ে লিখতে পারো, প্রপার্টিজ অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট। প্রপার্টিজ অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট। Properties of correlation coefficient. সবাই দেখো properties of correlation coefficient। আচ্ছা, এখানে এক নম্বর প্রপার্টিসটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি না, কারণ এটা হচ্ছে তোমাদের প্রমাণ করে দেখাইতে হবে। এটা বোঝানো একটু কঠিন, থিওরিটিক্যালি বোঝানো একটু কঠিন। তাহলে এক নম্বর প্রপার্টিসটা আমি তোমাদের বাদ দিচ্ছি, 2 থেকে 6 পর্যন্ত দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি গত কোরিলেশনের মানটা কত থেকে কতর মধ্যে থাকে বলো তো? -1 থেকে, হ্যালো, -1 থেকে +1 স্যার। ক্লাস সবাই মোবাইল মিউট করে রাখো, সরি আনমিউট করে রাখো, সবাই কথা বলি একসাথে, সমস্যা নেই। আচ্ছা, আমরা জানি কোরিলেশনের মান হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে থাকে। এটা প্রমাণ আমরা গত সপ্তাহে পাইছি। কিভাবে? আমরা যখন r ইকুয়াল টু বের করছিলাম, r এর মান ছিল 0.76, অর্থাৎ 0.759 ছিল। এটাকে আমি 0.76 বলতেছি। তো 0.759 মানে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তো তুমি মনে করো তোমাকে আমি একটা ম্যাথ করতে দিলাম, এটার রেজাল্ট পাইছো তুমি 1.76, তাহলে বুঝতে হবে তুমি কোথাও না কোথাও এই ম্যাথটাতে রং করছো, ভুল করছো। তাহলে আর ইকুয়াল টু আমরা পাইলাম -1 থেকে কত? +1। আচ্ছা, 2 নম্বরে 3 নম্বরে লেখা আছে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ সিমেট্রিক। অর্থাৎ আমি তোমাদের এখানে যে সূত্রটা দেখাইলাম, আর এর যে সূত্রটা আমি এখানে লিখছি, এটাকে যদি আমি ধরো, এটা হচ্ছে আরএক্সওয়াই এর সূত্র, কারণ হচ্ছে এখানে x আগে আছে y পরে আছে। তা আমি যদি এখানে x y কে আগে x কে পরে, এটা আগে এটা পরে, অথবা এটা পুরাটা আগে এটা পুরাটা পরে লিখি, তাহলে এখানে রেজাল্ট সেম থাকবে। রেজাল্ট কি থাকবে? সেম থাকবে। সেম থাকবে। এটাকে আমরা বলতে পারি আর ওয়াই এক্স। আর কি এক্স? ওয়াই এক্স। এখানে খুব বেশি পার্থক্য নেই। তাহলে কোরিলেশনের ক্ষেত্রে আর এক্স ওয়াই বলা যে কথা, আর ওয়াই এক্স বলা সেম কথা। আচ্ছা, তাহলে আমরা গতদিন কি শিখছিলাম বলো তো? আর এক্স ওয়াই মানে কি বলছিলাম বলো? কি নাম? কোরিলেশন কোএফিসিয়েন্ট। তোমরা আর এক্স ওয়াই বলা যে কথা, আর ওয়াই এক্স বলা সেম কথা, অথবা সিম্পলি আরো বলতে পারি, দুইটা মিলে আরো বলতে পারি। এটাই মানে হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট। এটা নিশ্চয় স্মল আর। আচ্ছা, এখন আমাদের সিলেবাসে আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে রিগ্রেশন। সেটা কি বলতো? রিগ্রেশন। এই যে রিগ্রেশন দেখছো, তাহলে এখানে rxy কে আমরা বলবো কোরিলেশন কোএফিসিয়েন্ট। আচ্ছা, একটা মিনিট, হ্যালো। আচ্ছা, তোমাকে আমি ক্লাস নিচ্ছি, তো আমি
8:30 9টা দিয়ে কল দিই, না দিলে আমাকে একটু রিমাইন্ড দিই। আচ্ছা ঠিক আছে, দেখো এখন আমরা আরএক্সওয়াই মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট। এখন আরএক্সওয়াই দুইটা, যদিও দুইটাই একই ধরনের, কিন্তু বিএক্সওয়াই এবং বিওয়াইএক্স এটাকে বলে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। কি কোএফিসিয়েন্ট বলো তো? রিগ্রেশন কোএফিসিয়েন্ট। রিগ্রেশন, এটা আমি তোমাদের একটু পরে পড়াবো। বিএক্সওয়াই অথবা বিওয়াইএক্স এটাকে বলে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। তো তোমাদের রিগ্রেশন পড়ানোর সময় আমি এটা প্রমাণ করে দিব, এই সূত্রটা প্রমাণ করে দিব। আপাতত এটা মনে রাখো, দুইটা রিগ্রেশন কোএফিসিয়েন্টকে যদি গুণ করে রুট নিই, সেটা কোরিলেশন কোএফিসিয়েন্টের সমান হবে। কি বলছি বলো তো? দুইটা রিগ্রেশন কোএফিসিয়েন্টকে গুণ করে রুট করলে কার সমান হবে? কোরিলেশন কোরিলেশন কোএফিসিয়েন্টের সমান হবে। কোএফিসিয়েন্টের সমান হবে। আচ্ছা 5 নাম্বার কি লেখা আছে বলো তো? For two independent variable, correlation coefficient is 0. দুইটা স্বাধীন চলকের কোরিলেশন কোএফিসিয়েন্ট 0। আচ্ছা তোমরা এটা কেউ একটা एग्जांपल দিতে পারবা? দুইটা স্বাধীন চলকের কোরিলেশন 0। For two independent variable, correlation coefficient is 0। আচ্ছা স্যার মনে করেন আমার এজ এবং হাইট এই দুইটা একটার সাথে রিলেটেড না, তাহলে এই দুইটার তোমার এজ correlation কি হাইটের সাথে রিলেটেড না? বলো। স্যার মনে করেন আমার এজ এর মধ্যে তো অনেক ধরনের হাইট আছে, না, আমারটা না, না। মানে কি আমারটা তো আর আচ্ছা হাইট ধরো তোমার এজ বাড়লে আবরারের ওয়েট বাড়বে না। তোমার এজের সাথে আবরারের ওয়েটের যে রিলেশন, এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট চলক, জিরো Variable, কোরিলেশন। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ দুইটা চলক যদি একটা আরেকটার সাথে সম্পর্ক না হয়, তোমার এজের সাথে তোমার হাইটের তোমার ওয়েটের সম্পর্ক আছে। যেমন তোমার এজ বাড়লে তোমার ওয়েট বাড়তে পারে, অথবা ওয়েট কমতেও পারে। আচ্ছা অথবা তোমার হাইট কমতে পারে, হাইট বাড়তেও পারে। এখন কিছুদিন বারবার দিয়ে আস্তে আস্তে কমা শুরু করবে ইচ্ছে করবে। আচ্ছা তাহলে আমরা কি বলছি বলো? একটা ভেরিয়েবল যদি আরেকটা ভেরিয়েবলের উপর রিলেটেড না থাকে। আচ্ছা তোমার বাবার ইনকাম বাড়লে আপনাদের পকেট খরচ বাড়বে না, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যখন দুটো ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হয় তাদের কোরিলেশন আর এর মান 0। আমি আগেও বলছিলাম। আচ্ছা বাংলাদেশের ধানের উৎপাদন বাংলাদেশে বন্যা হলে ভিয়েতনামে ধানের উৎপাদন বাড়বে না, বাংলাদেশে বন্যা হলে ভিয়েতনামে ধানের উৎপাদনের কোনো ক্ষতি হবে না, না, কারণ এটা দুইটা কোরিলেশন 0। ঠিক আছে, নেগেটিভ কোরিলেশন। আচ্ছা আমি আগেও বলছিলাম, ধরো নর্থ সাউথের একটা ছেলে পড়াশোনা করতেছে, তোমাদের জিপিএ বাড়বে? পারবে না স্যার। পারবে না। এগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে দুইটা ভেরিয়েবল যখন ইন্ডিপেন্ডেন্ট হয় তাদের কোরিলেশন কি হবে? 0 হবে। 0 হবে। আচ্ছা তাহলে আমরা 6 নম্বরে বলতেছি ইট ইজ অলওয়েজ ইউনিট ফ্রি। এটা একক মুক্ত। আচ্ছা এটা একক মুক্ত মানে আমি যে সূত্রটা তোমাদের দেখাইছি, দেখো এই যে সূত্রটা আমি দেখাচ্ছি, দেখো এই সূত্রটার উপর ও নিচে কেটে যাচ্ছে। ধরো আমি বললাম যে এখানে সেন্টিমিটার, এই পুরোটা সমান সেন্টিমিটার নিলাম, আবার এখানে সেন্টিমিটার নিলাম, এখানেও সেন্টিমিটার নিলাম, এই সেন্টিমিটার স্কয়ার, কিন্তু এখানে রুট থাকার কারণে উপরে নিচে সমান হয়ে কি লেভেল হয়ে যাচ্ছে। কথা বুঝতেছো? বুঝতেছো কিনা? জি স্যার। আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি বলো? আমরা বলতেছি কোরিলেশনের কোনো কি নাই, একক নাই। কি নাই? একক নেই। একক নেই। আচ্ছা এখান থেকে আমরা যা শিখবো কয়েকটা জিনিস একটু মাথায় রাখবো। মেইনলি কোরিলেশনের মানটা -1 থেকে +1 এর মধ্যে থাকে, আর কোরিলেশনটা সিমেট্রিক। কি হবে বলো তো? সিমেট্রিক। এই দুইটা পয়েন্ট আমাদের একটু মাথায় রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা এরপরে আমি তোমাদের ইন্টারপ্রিট দ্য ভ্যালুস অফ আর, সবাই এটা একটু লিখো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের লাগবে। কমেন্টস দ্য ভ্যালুস অফ আর, দেখো কমেন্টস দ্য ভ্যালুস অফ আর, দেখো কমেন্টস দ্য ভ্যালুস অফ আর, অথবা ইন্টারপ্রিট দ্য ভ্যালুস অফ কি আর। সবাই লিখছো? ইন্টারপ্রিট দ্য ভ্যালুস স্যার অফ লিখতেছি। আর। হ্যাঁ স্যার লিখছি। আচ্ছা তাহলে তোমরা কি লিখছো? ইন্টারপ্রিট অথবা কমেন্টস দ্য ভ্যালুস অফ আর। আচ্ছা আমি তোমাদের এটা খুব মজা করে দেখাই দিব, খেয়াল করো। আচ্ছা কোরিলেশনের মানটা আমরা কত শিখছি বলো তো? কত থেকে কতর মধ্যে থাকে? -1 থেকে +1। আচ্ছা আমরা একটু আগে শিখলাম কোরিলেশনের মানটা -1 থেকে
+1 এর মধ্যে থাকে। একটু আগে আমরা শিখলাম। আচ্ছা -1 থেকে +1 এর মধ্যবর্তী মান কত? 0 না? জি স্যার 0 কি না বলো তো? হ্যালো? জি স্যার জি স্যার 0। আচ্ছা এই 0 থেকে 1 এর মাঝখানের ভ্যালুটা কত? 0.5 0.5 গুড। আচ্ছা আবার এটা পজিটিভ সাইডে। আচ্ছা নেগেটিভ সাইডে 0 থেকে -1 এর মাঝখানে ভ্যালুটা কত? -0.5 -0.5। আচ্ছা এখন আমরা একটু কমেন্টস করতেছি, তোমরা খেয়াল করো। আচ্ছা আমি যদি বলি যে r এর মান 0, অর্থাৎ এটার কমেন্টসটা আমরা দেখাচ্ছি তোমাদেরকে। r এর মান 0, তোমরা ভালো করে বুঝতে চেষ্টা করো। r এর মান 0 মানে কি? কারো সাথে দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো কি নাই? এই নেই কোনো ইন্ডিপেন্ডেন্ট রিলেশন নাই। দুটা ভেরিয়েবল। আচ্ছা ধরো তোমাকে আমি এমন একটা নাম বললাম যার সাথে তার কোনোদিন দেখাও নাই অথবা চিনোও না। ধরো আমি কাইসার নামে একজন লোকের নাম বললাম, কাইসার। ওকে তুমি চিনোও না, দেখাও নাই। আচ্ছা এখন ওর সাথে তোমার r এর মান কত হবে? 0 হবে। ওর সাথে তোমার r এর মান, কারণ তুমি ওকে দেখো না। এখন মনে করো ওর সাথে তোমার একটু একটু সম্পর্ক বাড়তেছে, তাহলে কিসের মান বাড়বে? কোরিলেশন কোএফিশিয়েন্ট r এর মান বাড়বে, r এর মান বাড়বে। তা আস্তে আস্তে সম্পর্কটা মনে করো 0.25। ধরো তোমাদের বন্ধুদের সাথে তোমরা যখন প্রথম ক্লাস করছো, প্রথম দিকে তো তোমরা অনেকে ওকে চিনতে না, অনেকে একে অপরকে চিনতে না। হয়তো দুই একজন একই কলেজ অথবা আত্মীয়স্বজন হলো চিনতে। কিন্তু যদি কোনো ধরনের রিলেশন না থাকে, প্রথম ক্লাসের আগে তোমাদের r এর মান 0 ছিল। কিন্তু তোমরা যখন আস্তে আস্তে ফার্স্ট সেমিস্টারে একটা দুইটা করে ক্লাস করতে থাকতেছো, তোমাদের আস্তে আস্তে r এর মান বাড়তেছে। তো কারোর সাথে বন্ধুত্বপূর্ণ, খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হইছে, একে অপরের সাথে বিভিন্ন কিছু শেয়ার করো। আস্তে আস্তে দেখা যাচ্ছে তোমরা এখন 4th সেমিস্টারে উঠছো। তাহলে 4th সেমিস্টার মানে কি? তোমাদের এখন r এর মান 8th সেমিস্টারের মধ্যে r এর মান 0.5। r এর মান কত বলো এখন? 4th সেমিস্টার, আবার তোমাদের এখন মিড টার্ম চলতেছে। এর অর্থ কি? মিড টার্ম শেষ। এর অর্থ হচ্ছে তোমাদের r এর মান এখন এক্স্যাক্টলি হাফ, 4.5 r = 0.5। তাহলে তোমরা একে অপরকে এখন প্রায় 50% চিনে ফেলছো। তাহলে আমরা r = যদি 0 বলি তাহলে বলবো স্যার 4.75 কারণ মিড তো শেষ। আচ্ছা মিড টার্ম শেষ এই জন্য না? আচ্ছা ঠিক আছে, আরেক ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা r এর মান কত বুঝছি এখন? r এর মান আগে 0 ছিল, এখন 0.5 ধরো। তাহলে r এর মান যদি 0 এর চেয়ে বড় এবং 0.5 এর চেয়ে ছোট হয়, এটা এই রেঞ্জটা, এই যে জায়গাটা তোমরা দেখতেছো। আচ্ছা এই পুরোটার নাম দিছি আমি rxy। r এর মান যদি 0 এর চেয়ে বড় এবং 0.5 এর চেয়ে ছোট হয়, এটাকে বলে সিম্পল পজিটিভ রিলেশন। কি রিলেশন বলো? সিম্পল পজিটিভ রিলেশন, কারণ এই জায়গাটা পুরোটা পজিটিভ। আচ্ছা এখন মনে করো তোমাদের যখন 5th সেমিস্টার 6th সেমিস্টারে যাবা, তোমরা একে অপরকে আরো ভালো করে চিনবা, ঠিক আছে? তাহলে r এর মান তোমাদের আরো বাড়তে থাকবে। তাহলে r এর মান যখন 0.5 থেকে 1 এর নিচে হয়, এক্স্যাক্টলি 1 না, 1 এর নিচে, এক্স্যাক্টলি 1 বলতেছি না, 1 এর নিচে, যেমন 0.99 হয়, অর্থাৎ আমরা যখন এই রেঞ্জের মধ্যে থাকি, এই রেঞ্জটাতে, তখন আমরা এটাকে কি কোরিলেশন বলবো? দুটো চলকের মধ্যে বলো, স্ট্রংলি বলো। হ্যালো স্যার এটা হচ্ছে স্ট্রংলি পজিটিভ রিলেশন, অর্থাৎ 0.5 এর চেয়ে বড় হচ্ছে, তোমরা একে অপরকে আরো ভালো করে চিনতেছো, এটাকে বলে স্ট্রংলি পজিটিভ রিলেশনশিপ। রিলেশনশিপ বলো স্ট্রংলি পজিটিভ রিলেশনশিপ। আচ্ছা এখন r এর মান যখন এক্স্যাক্টলি 1 হয়, r = 1, অর্থাৎ তোমরা এত ভালো চিনতেছো, তোমাদের একে অপরের পরিপূরক, বিকল্প নাই, ঠিক আছে? তাহলে এটাকে কি বলবো আমরা? পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ। কি বলবো বলো? পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ। তাহলে আমরা এখানে প্রথমে শিখছি নো রিলেশনশিপ, নো থেকে শিখছি সিম্পল পজিটিভ, এরপরে স্ট্রং পজিটিভ, এরপর আমরা শিখছি পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ। ক্লিয়ার তোমাদের? ক্লিয়ার কিনা বলো? আচ্ছা এটা ক্লিয়ার কিনা বলো তো? আচ্ছা একটু ক্লিয়ার হলে আমি আরেকটু বলি। এখন যদি আমরা মনে করো যখন 1 হয়, তাহলে 1 এর পরের দিকে আমরা এখন আসতেছি। আচ্ছা একটু খেয়াল করো, আমরা r = যখন 1 হবে তখন আমরা একটা পারফেক্ট ধরে নিব। পারফেক্ট মানে মনে করো এক্সাক্ট আর কি, এর চেয়ে বেশি কোরিলেশন হতে পারবে না। এখানে বিভিন্ন ধরনের एग्जांपल দেয়া যায়।
কিন্তু রেকর্ডিং হয়তো আমি আসলে অনেক কথা তোমাদেরকে অ্যাভয়েড করতেছি, নাহলে ফিজিক্যাল ক্লাস হলে আমি অনেক রং করে এগুলো বোঝাইতে পারতাম, কিন্তু রেকর্ডিং হয় কার কার কি অবস্থা এটা বলা যায় না, এই জন্য আমি অনেক এক্সাম্পল অ্যাভয়েড করতেছি যেটা সিম্পলি ক্লাসের মধ্যে দিতে পারি। আচ্ছা, তাহলে আর ইকুয়াল টু 1 মানে আমরা পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ বলি। তাহলে এখন মনে করো 1 এর চেয়ে যদি নিচের দিকে থাকে, ধরো আমরা বললাম যে 0 থেকে -0.5, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হবে নেগেটিভ রিলেশনশিপ। কি বলবো বলো? বলো নেগেটিভ নেগেটিভ রিলেশনশিপ। নেগেটিভ রিলেশনশিপ। আচ্ছা, এর পরের জায়গাটা তোমরা নিজেরা বলো তো এটা কত হবে? বলো স্ট্রংলি, বলো না স্ট্রংলি। স্যার -0.5 থেকে -1 হ্যাঁ, স্ট্রংলি কি এটা? স্ট্রংলি কি? স্ট্রংলি নেগেটিভ নেগেটিভ রিলেশনশিপ। স্ট্রংলি নেগেটিভ। আচ্ছা, আর ইকুয়াল টু যখন -1 হবে তখন আমরা কি বলবো? পারফেক্ট নেগেটিভ রিলেশনশিপ। মনে করো একদম শেষ আর কি, ডিভোর্স হয়ে গেছে, জি স্যার। ঠিক আছে? তাহলে আমরা আর ইকুয়াল টু বুঝবো পারফেক্ট নেগেটিভ রিলেশনশিপ। কেমন? তাহলে তোমরা এইটুকু বুঝো। এখন আমি তোমাদের যে ম্যাথটা করাইছিলাম, তোমরা অনেকের খাতায় লেখা আছে আর ইকুয়াল টু 0.76 লেখা আছে, আর ইকুয়াল টু 0.76, খেয়াল করো, আর ইকুয়াল টু 0.76 লেখা আছে, এটা এইটুকু লেখা আছে। আচ্ছা, তাহলে এটা দিয়ে তোমরা কি কমেন্টস করবা বলো তো? কি কমেন্টস করতে পারবা বলো? আমার কমেন্টস থেকে দেখো তো এখানে কোনটা মিলে, এটা মিলে নাকি এটা মিলে, বলো তো? স্যার এটা হচ্ছে Strongly positive এটা হচ্ছে relationship. স্ট্রংলি পজিটিভ। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা এখন কমেন্টসে লিখো আর ইকুয়াল টু 0.76 indicates a strongly positive relationship between x and y. x যদি h হয়, y যদি হাইট হয়, তাহলে h and height দিতে পারো, অথবা h and weight দিতে পারো, এভাবে দিবে আর কি, অথবা শুধু x y লিখতে পারবা। তাহলে r equal to 0.76 indicate a strongly positive relationship between কি x and y। কেমন? তাহলে তোমরা এটুকু শেষ করো। ওই আমি যে ম্যাথটা করছিলাম তোমাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে আমি আবার একটু বলি, আমি কোরিলেশন কোএফিসিয়েন্টের যে ম্যাথটা তোমাদের করাইছিলাম প্রথম ক্লাসে, ওখানে কমেন্টস এর জায়গাটা আমি খালি রাখছিলাম, ওই কমেন্টস এর জায়গায় গিয়ে তুমি এটা লিখো, আর ইকুয়াল টু 0 indicates 0.76 indicates a strongly positive relationship between x and y, এটা লিখে ভালো হবে। সবাই লিখে ফেলছো কমেন্টসটা? সবাই কি কমেন্টসটা লিখছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন তোমাদের আমি এরপরে খেয়াল করো, এরপর আমি পড়াবো স্ক্যাটার ডায়াগ্রাম। এই টপিকসটা সবাই লিখে বলো, স্ক্যাটার ডায়াগ্রাম লিখো, সবাই এই টপিকসটা লিখে বলো, স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রাম এটা লিখো সবাই, স্ক্যাটার ডায়াগ্রাম। আচ্ছা, স্ক্যাটার ডায়াগ্রামটা তোমরা এখানে দেখতেছো, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম এখানে আছে, আমি এগুলো তোমাদের পুরোটা এক্সেল শিটে দেখাবো। আচ্ছা, তোমাদের যে ম্যাথটা করাইছিলাম ওই ম্যাথ দিয়ে আমি তোমাদের একটা স্ক্যাটার ডায়াগ্রাম দেখাই। কেমন? দেখো, তোমাদের ম্যাথের যে ডাটাটা দিছি, এই যে এই ডাটাটা নিয়ে আমি একটা স্ক্যাটার ডায়াগ্রাম দেখাচ্ছি, এই ডাটাটা নিয়ে। আচ্ছা, এই ডাটাটা আমি কপি করে এখান থেকে নিয়ে যাচ্ছি, খেয়াল করো। আচ্ছা, এই যে ডাটাটা, এই ডাটাটা কপি করে নিয়ে যাচ্ছি, দেখো এক্সেল শিটে নিলাম, কিভাবে কি করতেছি একটু খেয়াল করি। ধরো আমাদের এখানে লেখা আছে x, x মানে h। আচ্ছা, এটা কি পুরোটা আসে নাই? কপি করছি পুরো? না স্যার, আপনি শুধু ওই এই যে সেলটা মনে হয় কপি করছেন। আমি মনে হয় শুধু একটা ফাইল, হ্যাঁ ওয়েটের সেলটা কপি করছেন। আচ্ছা, আচ্ছা, তোমরা দেখো, আমি ইচ্ছে করলে এখান থেকেও গ্রাফ, সরি এটা কি হচ্ছে, এখান থেকেও গ্রাফটা লিখতে পারি, আঁকতে পারি, এখান থেকেও আঁকতে পারি, খেয়াল করো
ইচ্ছে করলে এগুলো আমি কমাই দিতে পারি, এখানে অনেক বড় লেখা আছে। ধরো টাইমস নিউ রোমান দিলাম। এই সংখ্যাগুলো আমার জন্য তেমন বিষয় না, এগুলো কমাইও দিতে পারি, বাড়াইও দিতে পারি। কিবোর্ডটা মনে হয় আমি এখনো এখানে কিবোর্ডটা কাজ করতেছি না। টাইমস নিউ রোমান দিলাম। এরপরে দেখো, ধরো আমি সাইজটা একটু কমাই দিই, 12 সাইজে দিই। খেয়াল করো, প্রথমে আমরা এগুলাকে সিলেক্ট করবো। এগুলাকে কি করবো বলতো? শেয়ার করব। সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা ইনসার্টে যাব। এই দেখছো স্ক্যাটারের অপশনটা, দেখছো স্ক্যাটার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্ক্যাটার, সবাই খেয়াল করি। তোমাদের এগুলো খুবই কাজে লাগবে বিভিন্ন জায়গায়। তোমরা যখন জব করবা এই জিনিসগুলোতে এত কাজে লাগবে তোমরা বলতেই পারবা না তখন। তাহলে স্ক্যাটার ডায়াগ্রাম দেখো, তাহলে এই যে ডট ডট ডায়াগ্রামটা, এটা তোমার স্ক্যাটার ডায়াগ্রাম। যেমন আমি তোমাদের যদি বলি যে পরীক্ষা একটা স্ক্যাটার ডায়াগ্রাম আঁকো, একদম ইজি। এটা কোন এক্সিস বলতো? এটা কোন এক্সিস? এক্স এক্সিস না, এটা এটা এক্স। এক্সিস। ধরো আমি এটা হচ্ছে এক্স এক্সিস নাম দিলাম, এটার নাম দিলাম আমি ওয়াই এক্সিস। কেমন? এটা বাদ, ওয়াই এক্সিস দিলাম। এক্স এক্সিসের প্রথম ভ্যালুটা কত? হ্যালো, 7। আচ্ছা আমি দেখো স্যার এটার মাঝে তোমরা দেখতেছো একটু শব্দ করতেছে কার? একটু সাউন্ড শুরু করে রাখো। আচ্ছা এক্স অক্ষের প্রথম ভ্যালুটা 7, তাহলে আমরা 7 পর্যন্ত গেলাম। এই 7 এক্স অক্ষের প্রথম ভ্যালু 7, সো এখানে থাকি আমরা 7 থাকি। আচ্ছা এখন ওয়াই অক্ষের প্রথম ভ্যালু কত? 12, তাহলে ওয়াই অক্ষের প্রথম ভ্যালু 12। তাহলে এক্স অক্ষের 7 এখানে গেলাম, ওয়াই অক্ষের 12 এখানে গেলাম। তাহলে যে জায়গাতে আমার ইন্টারসেকশন হয়েছে ওই জায়গায় আমি একটা ডট দিব, শুধু একটা ডট দিব আর কিছু না। আচ্ছা এক্স অক্ষের দ্বিতীয় ভ্যালু কত? 6 না? আমি এখানে 6 এ আসলাম। এক্স অক্ষের দ্বিতীয় ওয়াই অক্ষের দ্বিতীয় ভ্যালু কত? 8। তাহলে আমি দেখো এখান থেকে 8 পর্যন্ত গেলাম, এখানে একটা ডট দিলাম। তোমরা পারবা এখানে এইভাবে ডায়াগ্রাম আঁকতে পারবা? জি স্যার। আচ্ছা তাহলে এই ডায়াগ্রামটার নাম কি বলো? স্ক্যাটার ডায়াগ্রাম। আচ্ছা এখানে আরো কিছু কাজ আছে, আমি তোমাদেরকে বলি। তোমরা ধরো এই ডায়াগ্রামটাকে একটু ডিজাইন করবো অথবা একটা ট্রেন লাইন দিবা, ডায়াগ্রামটার মুভমেন্ট কোথায় হচ্ছে। তাহলে তোমরা এখান থেকে ট্রেন লাইন দিতে পারো। আর যদি মনে করো না এক্সিস টাইটেল দিতে চাচ্ছ তাহলে এখানে দিতে পারো, মনে করো এটাকে বলবা এস, আর সরি এটাকে মনে করো তোমরা এস লিখে দিছো, অথবা এটাকে মনে করো ওয়েট লিখে দিছো, WEIGHT ওয়েট লিখে দিছো। আচ্ছা তাহলে আমরা ওয়েট লিখলাম, অথবা এখানে ইচ্ছে করলে একটা টাইটেল দিতে পারবা। টাইটেলটা যদি নিচে দিতে চাও তাহলে এটাকে ধরে এখানে এনে দিয়ে দিতে পারো টাইটেল। ঠিক আছে, টাইটেল দিবা কি? স্ক্যাটার ডায়াগ্রাম বিটুইন এক্স এন্ড ওয়াই, এভাবে টাইটেল দিতে পারো। আচ্ছা এখন আমি তোমাদের স্ক্যাটার ডায়াগ্রামটা আঁকলাম। এখান থেকে তুমি ইচ্ছে করলে বিভিন্ন ডিজাইন করতে পারো। দেখো বিভিন্ন ধরনের ডিজাইন আছে, তুমি ডিজাইনগুলো করতে পারো। পারবা? এভাবে করতে পারবা? আচ্ছা পারবা কি না? হ্যালো, হ্যাঁ স্যার পারবো। আচ্ছা এখন তোমরা খেয়াল করো, তোমাদের আমি এই স্ক্যাটার ডায়াগ্রাম রিলেটেড কিছু কথা বলতেছি। দেখো এই যে আমি লাইনটা টানছি, দেখছো লাইনটা? দেখছো? জি স্যার। তোমাদের পরীক্ষায় এই লাইনটা টানতে হবে না। যদি এক্সেলে করো তাহলে ধরো তোমাকে আমি বললাম যে একটা স্ক্যাটার ডায়াগ্রাম আঁকো, তাহলে তুমি কি করবে? এটা কপি করে ওয়ার্ডে পেস্ট করলে হয়ে যাবে। বুঝতে পারছো কি না? জি স্যার। পরীক্ষায় যদি আঁকতে বলি তাহলে তোমাদের হাতে আঁকলে এই লাইনটা টানতে হবে না। যদি হাতে না আঁকে এক্সেলে করতে বলি তখন তুমি এই লাইনটা ড্র করবা। আচ্ছা তাহলে আমি এই লাইনের কিছু বৈশিষ্ট্য আছে আমি তোমাদেরকে বলি। আমরা এখানে আর এর মান কত জানি, এই ম্যাথটার ক্ষেত্রে আর এর মান কত তোমরা জানো? এখন কোরিলেশনের মান কত মনে আছে? আমি অনেকবার বলছি এই ম্যাথটার ক্ষেত্রে কোরিলেশনের মান কত বলতো? হ্যাঁ তোমাদের তো মনে থাকার কথা, বলো তো কত? আমি অনেকবার বলছি কিন্তু কত বলো? আর এর মান কত? 0.76। তাহলে এটা কার কাছাকাছি? একের কাছাকাছি না? বলো এটা কার কাছাকাছি? জি স্যার। একের কাছাকাছি। খেয়াল করো আর এর মান যতই একের কাছাকাছি হবে এই ডট গুলা ততই রেখা বরাবর হবে, রেখার কাছাকাছি চলে আসবে। কি বলছি বলো তো আবার? আর এর মান যতই ক্লোজড হবে, একের যতই ক্লোজড হবে এই ডট গুলা ততই রেখার কাছাকাছি হবে। বুঝতে পারছো?
আচ্ছা, এখন ধরো আর এর মান 1 এর চেয়ে কমতেছে, যে মনে করো আর এর মান 0 এর কাছাকাছি চলে যাচ্ছে, তাহলে এই এগুলো দূরে চলে যাবে। এই ডট গুলো দূরে চলে যাবে। গুড, ভালো কথা বলছো। এই ডট গুলো কোথায় চলে যাবে? দূরে চলে যাবে। আচ্ছা, আমরা সেরকম একটা এক্সাম্পল দিই। ধরো আমরা এখানে 111 জায়গায় 112 জায়গায় 112 দিলাম। দেখো তো দূরে চলে গেছে কিনা? জি স্যার। দূরে চলে। তো এখন দেখি আমরা আর এর মান কত। তোমরা একটু খেয়াল করো, এগুলো আমি কিভাবে করতেছি, এগুলো তোমাদের মাথায় থাকতে হবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি আর এর মানটা কত, একটু দেখে নিই। আচ্ছা, আমরা আর ওই জায়গায় লিখবো না, এটা একটু ভিন্ন জায়গায় লিখি। ওকে, এখন আর এর মান কত পাইছি বলো তো? 0.41। আমি যদি বলি তোমাদের স্কেলার ডায়াগ্রামের বৈশিষ্ট্য কি, তোমরা এগুলো লিখবে আর কি। এরপরে খেয়াল করো, আর এর মান যদি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, আর এর মান যদি x অক্ষের দিকে ঊর্ধ্বগামী হয়, তাহলে আর এর মানটা পজিটিভ হবে। কি হবে বলো? আর এর মানটা যদি x অক্ষের দিকে ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, তাহলে আর এর মান কি হবে? পজিটিভ। বলো পজিটিভ। কি হবে? কি হবে বলো? হ্যালো, পজিটিভ। পজিটিভ হবে। কিন্তু আর এর মান যদি এরকম হয়, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসতেছে, অর্থাৎ বাম থেকে ডান দিকে নিম্নগামী, তখন আর এর মান নেগেটিভ। তোমরা খেয়াল করো, আমি এখানে আরেকটা ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখন আর এর মানটা কি? বাম থেকে ডানের দিকে নিম্নগামী কিনা দেখো তো। নিম্নগামী। হ্যালো, শুনতেছ? হ্যাঁ স্যার শুনতেছি। এখন আর এর মান কি নিম্নগামী কিনা? আর এর মান বলো এখন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি আর এর মান যে নেগেটিভ, এটা একটু দেখি। তাহলে ডাটা অ্যানালাইসিস, তোমাদের এগুলো যে এখন শিখতেছো না, পরে আবার কোর্স করতে হবে, আমি বলে দিলাম। এগুলো যে তোমরা মাইন্ডে রাখতেছো না, পরে আবার কোর্স করতে হবে এগুলোর উপর। আচ্ছা, তোমার কোথায় লাগবে জীবনে বুঝতে পারবা না। আচ্ছা, ধরো আমি আর এর মানটা এখানে রাখতেছি। ওকে, তাহলে আর এর মান এখন পজিটিভ আসছে না নেগেটিভ আসছে বলো তো? নেগেটিভ। নেগেটিভ। আমি তোমাদের একটা কথা বলছি, বলি যে আর এর মান যদি 1 এর কাছাকাছি হয়, সবগুলো পয়েন্ট রেখা বরাবর চলে আসবে। তাহলে এটা একটু দেখি রেখা বরাবর চলে আসে কিনা। 6 দিলাম, এখানে 8 দিলাম, এখানে 5 দিলাম, এখানে আবার 6 দিলাম, এখানে 9 দিলাম। তাহলে তোমরা দেখো তো সবগুলো একই পয়েন্টে চলে আসছে কিনা। চলে আসছে? স্যার কেমনে একটু বুঝাই বলেন। ওই দুটোটা রো তো সেম, হ্যাঁ দুটো অ্যাক্সিসের নাম্বার তো সেম। হ্যাঁ, সেম হলে আর এর মান 1 হবে। সেম হলে আর এর মান কত হবে? কত হবে বলো? 1। সেম মানে কি, তোমার আমার মধ্যে কোনো ডিফারেন্স নাই আর কি। আর এর মান একদম পারফেক্ট। তোমার আর আমার মধ্যে কোনো ডিফারেন্স নাই, একদম পারফেক্ট আমরা। আচ্ছা, তাহলে আর এর মান 1। আর এর মান যখন 1 হবে, সবগুলো পয়েন্ট রেখা বরাবর হবে। তাহলে আমরা একটু দেখি এখানে আসলে আর এর মান কত। আবার একটু আমরা ডাটা অ্যানালাইসিসে যাই, ডাটা অ্যানালাইসিসে গেলাম, কোরিলেশনে গেলাম। তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম, এটা আবার লিখতেছি। এই যে রেজাল্টটা, এটা মনে করো আমরা এই জায়গায় রাখবো, এখন এই জায়গায় রাখবো। তাহলে ওকে, এখন দেখো আর এর মান কত বলো তো? আর এর মান কত পাইছো বলো? হ্যালো, আচ্ছা খেয়াল করো, দেখো তাহলে আর এর মান আমরা 1, যখন আর এর মান 1 হবে, তাহলে সবগুলো পয়েন্ট একই রেখা বরাবর হবে। তাহলে তোমরা এখানে দেখো, আমি যখন তোমাদের স্ক্যাটার ডায়াগ্রামটা দেখাচ্ছি, এই স্ক্যাটার ডায়াগ্রামের ক্ষেত্রে দেখো, আর এর মান যখন 1 হবে, তখন সবগুলো পয়েন্ট একই রেখা বরাবর চলে আসছে। দেখছো, এক্স্যাক্টলি ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এর মান যখন 1 এর চেয়ে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, আর এর মান যখন একটু ছড়াই ছিটে যাচ্ছে, অর্থাৎ 1 থেকে একটু দূরে চলে যাচ্ছে, কারণ আর এর মান কমতেছে। দেখছো 0.8, অর্থাৎ আর এর মান যখন একটু একের চেয়ে একটু কমতেছে পয়েন্টগুলো, তাহলে আরেকটু ছড়াই ছিটে যাচ্ছে। আর এর মান যখন আরো কমতেছে, পয়েন্টগুলো আরো কমে যাচ্ছে। দেখো আর এর মান যখন একদম কমে গেছে, তাহলে দেখো পয়েন্টগুলো ছড়াই একদম জিরোর মতো হয়ে গেছে। কার মতো হয়ে গেছে বলতো? হ্যালো, স্যার এটা একদম মানে কি ছাড়া ছাড়া লাগছে। আর এর মান যখন
মানে ছড়াই ছিটে গেছে, তাহলে পয়েন্ট গুলা কার মতো হয়ে গেছে বলতো? 0 জিরোর মতো হয়ে গেছে। কিন্তু আর এর মান যতই ক্লোজ হবে তত একই রকম বরাবর চলান। দেখো এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, দেখো দেখো, খেয়াল করছো? জি স্যার জি স্যার আর আবার নেগেটিভ সাইডে দেখো, দেখছো দেখছো? আচ্ছা, তাহলে আর এর মান 1 হলে আমরা কি কমেন্টস করছিলাম মনে আছে? পারফেক্ট কি বলো? পারফেক্ট পজিটিভ। আর এর মান যখন 0.1 হবে তখন আমরা বলবো স্ট্রংলি পজিটিভ, অথবা আর এর মান যখন 0.3 হবে আমরা বলছিলাম সিম্পলি পজিটিভ। আর এর মান যখন 0 তখন আমরা বলছিলাম নো কোরিলেশন। কি বলছিলাম বলো? বলো কি বলছিলাম? নো কোরিলেশন, তাও কিছু পয়েন্ট এক্সিস আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে স্কেলার ডায়াগ্রামটা এখনই শেষ করতেছি। এরপরে আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো, আচ্ছা একটু দাঁড়াও, তোমাদের স্টপ শেয়ারিং করতেছি আমি। কি হইলো? আচ্ছা আচ্ছা, অ্যানাউন্স দিলাম, ক্লিয়ার ডায়াগ্রাম দিলাম, এটা কেটে দিলাম। শোনো, তাহলে আমরা এখন তোমাদের এই কোরিলেশন কাকে বলে পড়াইছি, কোরিলেশন কোএফিশিয়েন্ট কাকে বলে পড়াইছি, প্রপার্টিজ অফ কোরিলেশন কোএফিশিয়েন্ট পড়াইছি, কমেন্টস দা ভ্যালুস অফ আরটা পড়াইছি, স্ক্যাটার ডায়াগ্রামটা পড়াই ফেলছি। এখন তোমাদের আমি র্যাঙ্ক কোরিলেশনটা করাবো। কি করাবো বলো তো? হ্যালো, র্যাঙ্ক কোরিলেশন। হ্যাঁ, সবাই একটু খাতার মধ্যে র্যাঙ্ক কোরিলেশন লেখো, র্যাঙ্ক কোরিলেশন। সবাই খাতার মধ্যে লেখো র্যাঙ্ক কোরিলেশন। খাতার মধ্যে সবাই র্যাঙ্ক কোরিলেশন লেখো। আচ্ছা, ঠিক আছে, তোমরা র্যাঙ্ক কোরিলেশন লিখে, র্যাঙ্ক কোরিলেশনের এই সূত্রটা লিখে বলো সবাই। এই সূত্রটা সবাই লিখে হলো r equal to 1 minus 6 into summation d square n into n square minus 1। এই সূত্রটা সবাই লিখে হলো র্যাঙ্ক কোরিলেশন লিখে। আচ্ছা শোনো, এখন তোমাদের আমি র্যাঙ্ক কোরিলেশন সম্পর্কে একটু কথা বলি। তোমরা আমার কথা শুনতেছো? জি স্যার শুনতেছি। আচ্ছা, আমি তোমাদের এর আগে যে কোরিলেশনটা পড়াইছিলাম, এর আগে তোমাদের যে কোরিলেশনটা আমি পড়াইছিলাম সেটা হচ্ছে কার্ল পিয়ারসনের কোরিলেশন কোএফিশিয়েন্ট। এই সূত্রটা পড়াইছিলাম, খেয়াল করো, কার্ল পিয়ারসনের কোরিলেশন কোএফিশিয়েন্ট পড়াইছিলাম। এই সূত্র দিয়ে আমি যে ম্যাথগুলো করছিলাম, ওই ম্যাথগুলো করা যায় কেবলমাত্র কোয়ান্টিটেটিভ ডাটার জন্য। আমরা মিড টার্মের সময় তোমাদের কোয়ান্টিটেটিভ ডাটা সম্পর্কে কথা বলছিলাম। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে পরিমাণ বাচক, অর্থাৎ যেই সমস্ত ভেরিয়েবল গুলোকে সংখ্যায় প্রকাশ করা যায়, নিউমারিক্যালি আনা যায়। যেমন এই যে একটা সংখ্যা আছে, হাইট, ওয়েট, ইনকাম, জিপিএ, এগুলো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। এখন এই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল গুলোর মধ্যে যদি কোরিলেশন করতে যায় তাহলে আমাকে করতে হবে কার্ল পিয়ারসনের কোরিলেশন সূত্র দিয়ে। কিন্তু বাস্তবে সকল ভেরিয়েবল তো আর কোয়ান্টিটেটিভ না, অনেক জায়গায় কোয়ালিটেটিভ ভেরিয়েবলও আছে। যেমন তোমার ক্যারেক্টার একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল, তোমার মেধা একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল, তোমার দক্ষতা একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল, তোমার ইফিসিয়েন্সি একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল, তোমার কালার একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল, তোমার ধর্ম, তোমার জেন্ডার একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল। এখন আমি যদি কোয়ালিটেটিভ ভেরিয়েবল গুলো যদি কোরিলেশন করতে যাই তাহলে এই সূত্রটা দিয়ে আমার করা সম্ভব না। কোয়ালিটেটিভ ভেরিয়েবলে কোরিলেশন করতে হবে র্যাঙ্ক করে বের করতে হবে। তাহলে দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের মধ্যে আমরা যে কোরিলেশনটা বের করব
সেটাই মূলত র্যাঙ্ক কোরিলেশন। সেটাই কোন কোরিলেশন বলো? র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশন। তাহলে আমি আবারও বলি, কার্ল পিয়ারসন 1890 সালে যে সূত্রটা আবিষ্কার করছে সেটা দিয়ে কেবলমাত্র কোয়ান্টিটেটিভ ডাটার কোরিলেশন বের করা যায়। কোয়ান্টিটেটিভ ডাটা বলতে যে সমস্ত ডাটাকে সংখ্যায় প্রকাশ করতে পারি, কিন্তু যে সমস্ত ডাটা সংখ্যায় প্রকাশ করতে পারি না, যেমন বিউটি সৌন্দর্য, অনেস্টি সততা, ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা, এফিসিয়েন্সি। যেমন একটা স্টুডেন্ট মনে করো ক্যারেক্টার ভালো কিন্তু তার আবার মেধা খারাপ, এরকম হইতে পারে, অথবা জিপিএ খারাপ, অথবা অন্য কিছু খারাপ হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে ক্যারেক্টারের সাথে আমি মেরিটের যে কোরিলেশনটা করবো সেটা আমাকে র্যাঙ্ক কোরিলেশন দিয়ে করতে হবে। আমি কার্ল পিয়ারসনের সূত্র দিয়ে পারবো না, কারণ আমার এখানে কোনো সংখ্যা নাই, সংখ্যাকে হাইপোথেটিক্যালি ধরে নিয়ে র্যাঙ্ক করে করতে হবে। তাহলে র্যাঙ্ক করে যে কোরিলেশন তাকে বলে র্যাঙ্ক কোরিলেশন। তাহলে স্যার এক্স্যাক্টলি একটা নাম্বার কেমনে ধরতে পারবো? মানে বুঝি না, আবার ওটাকে বলো তো। মনে করেন যে কোয়ালিটেটিভ যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোর জন্য তো মনে করেন এক্সাক্ট নাম্বার ধরা তো এত আচ্ছা, আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম্বারিং করে না? করে কি না বলো? হ্যালো, করে কি না বলো তো? করে। 5 সেকেন্ড, জি স্যার করে। হ্যাঁ 5 সেকেন্ড কাট করে। তো ওটা একটা হাইপোথেটিক্যাল মার্ক দেয়। তো অনেস্টি সততা, যেমন আমি ধরো আমার অফিসের যে কর্মচারীগুলো, আমি বললাম যে ও 100% সৎ, ও 80% সৎ, তাহলে 80 90 70 একটা হাইপোথেটিক্যাল মার্ক দিলাম। অথবা আমি আমার স্টুডেন্টের বুদ্ধিমত্তার একটা নাম্বার দিলাম, দক্ষতা আমার কর্মচারীগুলোর একটা একটা দক্ষতার নাম্বার দিলাম। এইভাবে একটা হাইপোথেটিক্যাল মার্ক দিয়ে তাদের 5 সেকেন্ড কাট করে যে কোরিলেশন তাকে বলে র্যাঙ্ক কোরিলেশন। আমি তোমাদের একটু পরে বোঝাচ্ছি আর। যেমন র্যাঙ্ক কোরিলেশনের এই যে সূত্রটা দেখছো, এটা স্পেয়ারম্যান 1960 সালে দিয়েছে। আগের সূত্রটা দিয়েছে 1890 সালে কার্ল পিয়ারসন। সেটা দিয়ে কোয়ান্টিটেটিভ ডাটা করা যাবে। এখানে 6 মানে হচ্ছে এটা সূত্র থেকে আসছে, ডি মানে দুটো র্যাঙ্কের মধ্যে ডিফারেন্স, এন মানে টোটাল নাম্বার অফ অবজারভেশন, টোটাল নাম্বার অফ পেয়ারস অফ অবজারভেশন। এখন তোমাদের আমি এই সূত্রটা দিয়ে ম্যাথ করাচ্ছি, ম্যাথ করলে তোমাদের বিষয়গুলো আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমরা আপাতত ম্যাথটা লিখো। তোমরা এখান থেকে সরাসরি এই আমাদের পরীক্ষার জন্য এই ম্যাথটা দেয়া থাকবে। আচ্ছা, এখানে তোমরা প্রথমে একে লিখবা জাজমেন্ট, JUDGE, জাজমেন্ট 1 লিখবা, এটাকে বিচারক 1 লিখবা, বিচারক 1। এটাকে লিখবা জাজমেন্ট 2। আচ্ছা, তোমরা এই লাইনটা না লিখে সরাসরি এই টেবলটা করে ফেলো। এই টেবলে প্রথম দুইটা কলাম আমাদের পরীক্ষা দেয়া থাকবে। এটাকে লেখো জাজমেন্ট 1, এটাকে লিখো জাজমেন্ট 2। সবাই এই দুইটা কলাম লিখে ফেলো। এটাকে লিখবে জাজমেন্ট 1, এটাকে লিখবে জাজমেন্ট 2। সবাই এই দুইটা কলাম লিখো, এরপর আমি তোমাদের ম্যাথটা দেখাই দিচ্ছি। হ্যাঁ স্যার লিখছি।
এখন শোনো, তোমাদের র্যাঙ্ক কোরিলেশনে আমি তোমাদের র্যাঙ্ক কোরিলেশনটা কিভাবে করতে হয় সেই সম্পর্কে বলি। তোমরা সবাই লিখছো? হ্যালো, সবাই কি লিখছো? কথা বলতেছো হ্যাঁ না? স্যার, আমি লিখেছি, লিখে বলেছি তো। আচ্ছা আচ্ছা, তোমাদের প্রথমে আমি এই ডাটাগুলো সম্পর্কে একটু কথা বলি। ধরো এখানে দুইজন বিচারক, যেমন ধরো আমরা যখন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি বিচারক থাকে দুইজন, কিন্তু প্রতিযোগী অনেকজন। ধরো এখানে 6 জন প্রতিযোগী আছে। এখন প্রথম প্রতিযোগীকে একজন বিচারক 80 নাম্বার দিছে, আরেকজন 65 নাম্বার দিছে। দ্বিতীয় বিচারক না সরি, সেকেন্ড ক্যান্ডিডেটকে প্রথম বিচারক 75 দিছে, আবার সেকেন্ড জাজমেন্ট দিছে 70। আবার তৃতীয় ক্যান্ডিডেটকে প্রথম বিচারক দিছে 90, পরের জন দিছে 60। এখন আমার টার্গেট হচ্ছে এই যে আমি নাম্বারগুলো দিল, এগুলো তার এক্সাক্ট নাম্বার না। যেমন তোমাদের এইজ বললে, ধরো তোমাদের একজনের এইজ 24, এটা এক্সাক্ট। তোমাদের হাইট এক্সাক্ট, তোমাদের ওয়েট এক্সাক্ট, কিন্তু এগুলো তো বিচারকের ভালো লাগার উপর, ফিলিংস এর উপর নাম্বার, এটা কম বেশি হতে পারে। এখন আমি যদি এদের কোরিলেশন বের করি, র্যাঙ্ক কোরিলেশন বের করি, র্যাঙ্ক কোরিলেশন বের করে যদি কোনো নেগেটিভ আনসার পাই, তাহলে আমি ধরে নিব, ধরো নেগেটিভ ভ্যালু পাচ্ছি, আর এর মান, ক্যাপিটাল আর এর মান নেগেটিভ হচ্ছে, তাহলে আমি ধরে নিব বিচারক মার্কের মধ্যে পার্সিয়ালিটি করছে, অর্থাৎ একজন বিচারক খুব বেশি মার্কস দিছে, আরেকজন কম দিছে। তাহলে যদি পজিটিভ পাই, একের কাছাকাছি পাই, তাহলে ধরে নিব দুইজন সমান মার্কস দিছে, কাছাকাছি মার্কস দিছে। আচ্ছা, এখন তোমরা আশা করি প্রথম দুইটা কলাম তোমরা করছো। এখন আমি তোমাদের থার্ড কলামটা কিভাবে করতে হয় সেই সম্পর্কে দেখাচ্ছি। আমি থার্ড কলামের নাম দিছি এক্স, এক্স মানে হচ্ছে র্যাঙ্ক অফ এ, এবং ফোর্থ কলামের নাম দিছি ওয়াই, ওয়াই মানে হচ্ছে র্যাঙ্ক অফ বি। মানে আমি এ যে কলামটা, অর্থাৎ জাজমেন্ট 1 এর উপর র্যাঙ্ক করতেছি। র্যাঙ্ক দুইভাবে করা যায়, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। আচ্ছা, তোমরা এখানে বলো, এখানে সবচেয়ে বড় ভ্যালু কে বলো তো? সবচেয়ে লার্জ ভ্যালু কে? 90। সবচেয়ে লার্জ ভ্যালু হচ্ছে 90। আচ্ছা, আমরা 90 কে 1 ধরলাম, দেখো। এরপরে 80, দেখো 80 কে আমরা 2 ধরলাম। এরপরে হচ্ছে তোমার 75, এটাকে 3 ধরলাম। এরপরে 70, কই যাস সারাদিন, কই যাস তুই? এটাকে 4 ধরলাম। এরপরে 65, এটাকে 5 ধরলাম। এটাকে এরপরে 60, এটাকে 6 ধরলাম। এটা কি ছোট ভাই? হ্যালো, এটা কে ছোট ভাই? হ্যালো, কে কথা বলতেছে? স্যার আরিফ আলমগীর। আলমগীর। আচ্ছা আচ্ছা, শোনো, এখন দেখো ওয়াই এর ভ্যালু গুলাতে সবচেয়ে বড় হচ্ছে 85, 85 কে 1 দাও। এরপরে 80, এটাকে 2 দাও। এরপরে 75, এটাকে 3 দাও। আচ্ছা 6, তারপর 70, এটাকে 4 দাও। তাহলে দেখো 5 এবং 6 করে ফেলছি। আচ্ছা, তোমাদের 3 নম্বর এবং 4 নম্বর কলামে কারো প্রবলেম আছে? বলো, কারো প্রবলেম আছে কিনা বলো। হ্যালো, তোমাদের 3 নম্বর এবং 4 না নম্বর স্যার, আমার কোনো প্রবলেম প্রবলেম নাই। আচ্ছা প্রবলেম নেই। আচ্ছা, আমি ধরে নিছি তোমরা র্যাঙ্ক বুঝতে পারছো। শোনো, একটা বিষয় মাথায় রাখতে হবে, তুমি যদি বড় থেকে ধরে আসো, তাহলে এক্স ওয়াই দুই জায়গায় বড় থেকে ধরতে হবে। ছোট থেকে ধরে আসলে এক্স ওয়াই দুই জায়গায় ছোট থেকে ধরতে হবে। আচ্ছা, এখন আমরা সূত্রে একটা ডি দেখছিলাম। ডি মানে হচ্ছে দুটা র্যাঙ্কের ডিফারেন্স। তাহলে 2 থেকে 5 গেলে -3, 3 থেকে 4 গেলে -1। দেখো এক্স এবং ওয়াই এর বিয়োগফল আর কি। 1 থেকে 6 গেলে -5। তাহলে তোমরা এগুলো এভাবে করবা, কেমন? আচ্ছা, এখন সূত্রে আমার ডি স্কয়ার, আমার সূত্র হচ্ছে ক্যাপিটাল আর ইকুয়াল টু 1 মাইনাস, দেখো 6 ইনটু সামেশন ডি স্কয়ার। এই যে ডি স্কয়ারটা দেখতেছো, এখন আমি ডি স্কয়ার বের করব, কেমন? ডি, তাহলে ডি মানে হচ্ছে এটাকে স্কয়ার করা, 3 তারিখটা 9, 1, 5 স্কয়ার 25। এখন আমার সামেশন ডি স্কয়ার, আমি যদি এখানে সামেশন ডি স্কয়ার বের করি, তাহলে আমার আসবে 68, অর্থাৎ এগুলাকে যোগ করলে 68 আসবে, এগুলাকে যোগ করলে। তাহলে এখানে লিখবো n ইনটু n স্কয়ার মাইনাস 1। n ইনটু কি লিখবো বলো? তোমরা এখানে কি লিখবা বলো তো? n ইনটু কি বলো, আবার বলো। n n into n ইনটু না n স্কয়ার মাইনাস 1। স্যার এক্স ওয়াই র্যাঙ্কিং গুলো বুঝিনি স্যার।
এক্স ওয়াই র্যাঙ্ক গুলো আমি আবার বুঝাবো, সমস্যা নাই। এখন বলো n এর মান কত? n এর মান এখানে কয়টা সংখ্যা? একটা, দুইটা, তিনটা, চারটা, ছয়টা স্যার। পাঁচটা, ছয়টা। তাহলে n এর মান 6 হবে। n এর মান কত হবে? 6। 6 into 6 square minus 1। আচ্ছা, যে তোমাদের যারা র্যাঙ্কিংটা বোঝা নাই, খেয়াল করো। তাহলে র্যাঙ্কিংটা হচ্ছে এখান থেকে সবচেয়ে বড় সংখ্যা যেটা, ওটাকে 1 ধরবা, 1। এরপরে যেটা সেটাকে 2 ধরবা, এইভাবে আগাইতে থাকবা। আবার এখানে সবচেয়ে বড় যেটা 85, এটাকে 1 ধরবা, এরপরে যেটা সেটাকে 2 ধরবা। আচ্ছা, এখন কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা সামেশন ডি স্কয়ার সমান কত পাইছি বলো তো? 68। কত পাইছি? 60। আচ্ছা, তোমরা এই কলামগুলো লিখে নিছো? এই কলামগুলো লিখে নিছো? হ্যালো, তোমরা কি এই কলামগুলো লিখে নিছো? একটু দ্রুত লিখে নাও, কলামগুলো লিখে নাও, সংখ্যাগুলো নিজেরাই করতে হবে। কলামগুলা লিখে নাও, এই ম্যাথটা আমাকে সবাইকে দেখাইতে হবে। কলামগুলা লিখে নাও, নিজেরা সংখ্যাগুলা নিজেরাই করতে হবে, তোমরা শুধু কলামগুলা লিখে নাও। আচ্ছা, তাহলে আমি একটু তোমাদের এখানে সামান্য একটু কারেকশন করি, এটাকে 68 করি, এটাকে আপডেট করতে হবে, ফাইল আপডেট। ঠিক আছে, নাহলে হবে না। ঠিক আছে, আচ্ছা, এই কলামগুলা তোমরা লিখে নাও, এই কলামগুলা লিখে নাও। র্যাঙ্ক অফ এক্স, র্যাঙ্ক অফ জি স্যার ওয়াই। লিখতেছি। হ্যাঁ, জি স্যার লিখতেছি ডি স্যার। সমান এক্স মাইনাস ওয়াই ডি স্কোয়ার। আচ্ছা, র্যাঙ্ক অফ এক্স, র্যাঙ্ক অফ ওয়াই, ডি সমান এক্স মাইনাস ওয়াই ডি স্কোয়ার। ঠিক আছে, বাকিগুলো তোমরা নিজেরা ফিল আপ করো, আমি দেখাচ্ছি না এটা, তোমরা নিজেরা ফিল আপ করো। বাকিগুলা তোমরা নিজেরা ফিল আপ করো, এরপর এই সূত্রে বসাই দাও, এই সূত্রে তোমাদের রেজাল্টটা বসাই দাও।
ক্লাস কি শেষ? হ্যাঁ, শেষ করব, তোমাদের একটু পরে শেষ করতেছি। আচ্ছা, তোমাদের এইটুকু হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, খেয়াল করো, আর ইকুয়াল টু এই সূত্রটা আমরা জানি। তাহলে n এর মান হচ্ছে 6, এই 6টা হচ্ছে সূত্রের 6 আর সামেশন d স্কয়ার 16। আচ্ছা, এখন বলো আমরা r এর মান কত পাইছি? r এর মান কত মাইনাস পাইছি? মাইনাস 0.94, কেমন? আচ্ছা, মাইনাস 0.94 মানে আমরা জানি কোরিলেশনের মান Negative. -1 থেকে +1 এর মধ্যে থাকে। জি কিন্তু স্যার। এটাও সেম, র্যাঙ্ক কোরিলেশনের মানও সেম, এই রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে আর এর মান -0.94, এখান থেকে আমরা কি বুঝতে পারি তোমরা বলো তো? এটা হচ্ছে স্ট্রংলি নেগেটিভ রিলেশনশিপ। স্ট্রংলি নেগেটিভ তো এটা এমনি নরমাল কথা, কিন্তু আমি যদি আচ্ছা। বলি দুইজন জাজমেন্ট, এটা -1 এর কাছাকাছি। হ্যাঁ, জাজমেন্ট দুজন কি সমান নাম্বার দিছে নাকি নাম্বারের মধ্যে পার্থক্য আছে বলো? বলো। সামান্য ডিফারেন্স আছে। না, সমান নাম্বার দেয় না। সমান নাম্বার দিলে আর এর মান পজিটিভ আসতো। কি আসতো? তোমরা নাম্বারগুলো দেখো, দেখো তো, সমান কাছাকাছি নাম্বার দিলে আর এর মান পজিটিভ আসতো। জি জি তুমি স্যার। এগুলাকে কাছাকাছি নাম্বার দিয়ে দেখো না, পজিটিভ আসবে। তাহলে নিশ্চয় পার্শিয়ালিটি করছে। কি করছে? পার্সিয়ালিটি হচ্ছে। হ্যাঁ, পার্শিয়ালিটি। র্যাঙ্ক কোরিলেশন থেকে আমরা এটা সহজে বুঝতে পারি, কেমন? আচ্ছা, তো আমি তোমাদের আজকে আর বেশি কষ্ট দিব না। তোমাদের আমি আগামী ক্লাসে রিগ্রেশন অ্যানালাইসিসটা পড়াবো, ঠিক আছে? তোমরা সবাই এটা লিখে নাও, এটা আগামী ক্লাসে পড়াবো, রিগ্রেশন অ্যানালাইসিস। হ্যাঁ, আসতেছি না। তাহলে আমি এটার ভিডিওটা তোমাদের দিয়ে দিব, রেকর্ডিংটা তোমরা ওখান থেকে ডাউনলোড করে দিবা। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু ওয়েট স্যার করো, একটা কথা ছিল। একটু ওয়েট করো, দাঁড়াও, কথা বলবা, ঠিক আছে? শুনবো কথা, একটু ওয়েট করো, আমি তোমাদের ইয়াটা নিয়ে নিই। আর সেকশনে অনেকে সকালে ক্লাস করছে। হ্যাঁ, আজকে অনেকে সকালে ক্লাস করছে না? আচ্ছা, জি স্যার। সকালে আমি দেখে নিব। আসতেছি না, তোমাদের আইডি গুলো একটু বলো তো আমাকে, আজকে কে কে আসছো? দাঁড়াও, একটু একটু সিরিয়ালি বল না কেউ। দাঁড়াও, স্টপ শেয়ার করি, আসতেছি না। স্যার রোলগুলা হ্যাঁ, আমি নিচ্ছি, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, তোমরা সেট বক্সে রোলগুলো লিখে দাও, প্রত্যেকের রোলগুলো লিখে দাও সেট বক্সে। তোমাদের রোলগুলো প্রত্যেকে লিখে দাও, যারা আছো তাদেরটা দিবা। 251712339962। আচ্ছা, সকালে যারা আছে ওদেরগুলো দেওয়ার দরকার নেই, ওদেরটা আমি দেখে নিব। তাহলে তোমরা এই 5 জন, ঠিক আছে? আমি তোমাদের এই নাম্বারগুলো রাখলাম, ঠিক আছে? আর এখন থেকে রেগুলার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। অ্যাটেন্ডেন্সটা তোমাদের 100%, তোমরা যেভাবে থাকো ওভাবে দেয়া হবে, ঠিক আছে? এর মধ্যে 60% এর নিচে আসলে আমার কিছু করার নাই, ঠিক আছে? সবাই ভালো থাকবা। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আসসালামু বলো আলাইকুম। বলো প্রশ্ন। স্যার মিডের আগে স্যার আপনি যে ভিডিওগুলো দিছিলেন গুগল ক্লাসরুমে ড্রাইভ আকারে, ওগুলো স্যার অ্যাক্সেস করা যাচ্ছে না স্যার। আচ্ছা, এগুলাতে